আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে বলছেন রুহুল কবির রিজভী। এরপর থাকবে কর্তৃত্ববাদী শাসন অবসানে সিরাজুল আলম খানের রাজনীতি পথ দেখায়। জানিয়ে দিব এমপি আনার হত্যা, আওয়ামী লীগ নেতা বাবু 7 দিনের রিমান্ডে। জানাবো আওয়ামী লীগের সমন্বয় সভা আগামীকাল। এদিকে কোটার বিরুদ্ধে ঢাবিতে ফের বিক্ষোভ, অ্যাটর্নি জেনারেলকে স্মারকলিপি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে হামলায় গাজার 3000 শিশুর অঙ্গহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সবসময় মানুষ এবং সমাজের কল্যাণের জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া এবং গুমখুন পরিবার ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব কাজী আবুল হোসেন। এই দিনে সংগঠনটি 10 জন অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের প্রভাবে যারা আজ নিপীড়িত ও নির্যাতিত হয়েছেন, বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রতিনিয়ত সেই সকল মানুষের পাশে রয়েছে। বিএনপি সবসময় এবং মানুষ সমাজের কল্যাণের জন্য কাজ করছে। অসহায় ও দুস্থ পরিবারকে সেলাই মেশিন দেয়া হচ্ছে, যা আত্মনির্ভরশীল হওয়ার কাজ। এছাড়াও বিএনপি সবসময় দেশের দুর্যোগকালীন কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়ায়। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষের স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করে তোলার যে দর্শন ও আদর্শ দিয়ে গেছেন, এ কাজের মধ্য দিয়ে আমরা সেটা পালন করতে পারছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুল্লাহ ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জিয়া মঞ্চের আবু তালেব, নাজমুল হাসান, সাদাত হোসেন পলাশ, জামাল উদ্দিন, আমাল হোসেন অনিক প্রমুখ। কর্তৃত্ববাদী শাসন অবসানে সিরাজুল আলম খানের রাজনীতি পথ দেখায়। স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণায় স্বাধীন দেশ উপযোগী শাসন ব্যবস্থা গড়ে তুলতে আমৃত্য সংগ্রাম করে গেছেন সিরাজুল আলম খান। বর্তমান কর্তৃত্ববাদী শাসন অবসানে তার রাজনৈতিক জীবন ও দর্শন পথ দেখায়। রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সেমিনারে হলে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুব বাঙালি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের কারণে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র রক্ষা করা যাবে না। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্র হরণ করেছে। ভোটের অধিকার ও নিজের দেশের মালিকানা ফেরত চাইতে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় না। তারা বেনজির আজিজকে ধরতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের এই অবস্থা হবে। আওয়ামী লীগের হাতে আমাদের স্বাধীনতা কখনো নিরাপদ নয়। তিনি আরও বলেন, শুধু পাকিস্তানের নাম বদল করে বাংলাদেশ আর মুসলিম লীগের নাম বদলে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে আমরা মুক্তিযুদ্ধ করিনি। আমরা দেশ স্বাধীন করেছিলাম সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। যখন মানুষের ভাগ্যের পরিবর্তন হলো না, আওয়ামী লীগ তখন লুটপাটে চলে গেল। তখন আমরাই প্রতিরোধ করেছিলাম। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সৃষ্টি হয়েছিল, তা দিয়ে স্বাধীন দেশ গড়ে তোলার দাবি জানিয়েছিলেন সিরাজুল আলম খান। এ শ্রমিক লীগের জন্ম, কৃষক লীগের জন্ম সিরাজুল আলম খান দিয়েছিলেন। আওয়ামী লীগের কার্যালয়ে কুপি জ্বালানোর কেউ ছিল না। সেই সময় তিনি কার্যালয়ে যেতেন। আওয়ামী লীগের রাজনীতি আন্দোলনমুখী করে তোলার জন্য সবচেয়ে বেশি ভূমিকা
ভূমিকা ছিল সিরাজুল আলম খানের। যে স্বপ্ন নিয়ে যুদ্ধে গেলাম সে স্বপ্ন পূরণ হলো না। গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এখন রিটায়ার্ড আজিজ, রিটায়ার্ড বেনজির দেখতে পাচ্ছেন। একে সিনহা রানিং প্রধান বিচারপতি ছিলেন। তিনি ষোড়শ সংশোধনীর রায়ে ফাউন্ডিং ফাদার নিয়ে বলেছিলেন, সিরাজুল আলম খান বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার। এমপি আনার হত্যা, আওয়ামী লীগ নেতা বাবু 7 দিনের রিমান্ডে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। বাবু ঝিনাইদহ জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছে। ডিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে আটক করা হয় আওয়ামী লীগ নেতা বাবুকে। এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। শিমুল ভূঁইয়া ও বাবুর দেয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি। এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার রাত 8:30টার দিকে বাবু ঝিনাইদহ সদর থানায় হাজির হয়ে একটি জিডি করেন। ওই জিডিতে 3টি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। এর একটি আইফোন, একটি ভিভো এবং একটি রেডমি মোবাইল ফোন। জিডি করার 24 ঘণ্টার মধ্যে ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার বাসা থেকে আটক করা হয় বাবুকে। আটকের পর ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ডের পর শাহিনের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে বাবুর, হয়েছে SMS লেনদেনও। একসঙ্গে বৈঠকেও বসেছেন তারা। উঠে এসেছে শাহিনের সঙ্গে বাবুর অর্থ লেনদেনের বিষয়ও। শিমুল ভূঁইয়া, বাবু এবং শাহিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বাবুকে আটকের পর তার বড় ভাই কাজী গিয়াস আহমেদ বলেছেন, চরমপন্থী সংগঠন জনযুদ্ধ প্রধান ডক্টর মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডক্টর টুটুল। টুটুল শাহিনের আপন চাচাতো ভাই। সেই সূত্রে শিমুল, শাহিন উভয়ই আমাদের আত্মীয়। উল্লেখ্য, গত 12 মে এমপি আনার চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন বলে ওই বাসা থেকে বের হলেও তিনি যান কলকাতা নিউ টাউনের একটি আলিশান ফ্ল্যাটে। সেদিন ওই ফ্ল্যাটে হত্যার শিকার হন এমপি আনার। মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। ওই দিন ফ্ল্যাটে ছিলেন আমানুল্লাহ সাইদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল আহমেদ ভূঁইয়া, ফয়সাল সহ অন্যান্যরা। আর এই হত্যার মূল পরিকল্পনা করেন এমপি আনারের বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন, যিনি হত্যার চূড়ান্ত ছক কষে আনার কলকাতা যাওয়ার আগেই দেশে ফিরে আসেন। হত্যার খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ থেকে দিল্লি, কাঠমান্ডু, দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান শাহিন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। কোটার বিরুদ্ধে ঢাবিতে ফের বিক্ষোভ, অ্যাটর্নি জেনারেলকে স্মারকলিপি। সরকারি চাকরিতে বেতন কাঠামোর 9ম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে ফের 3য় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা এই রায়কে চেম্বার আদালতে স্থগিতের আবেদন এবং রাষ্ট্রপক্ষকে আপিল করতে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন, মল চত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়ে নিজেদের দাবি আদায়ে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেন এবং এর ব্যত্যয় ঘটলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি দল হাইকোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পুরো কর্মসূচি জুড়ে তাদের মানি না, মানব না, কোটা পদ্ধতি বাতিল চাই, কোটা পদ্ধতি মানি না, মানব না, কোটা পদ্ধতি পুনর্বহাল। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোঠা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18 এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সকল কোঠা বাতিল হোক, যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক। আমজনতার হাহাকার গর্জে উঠুক আরেকবার। কোটামুক্ত নিয়োগ হোক, যোগ্য প্রার্থীর চাকরি হোক। মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়। গাজায় হামলা না থামালে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কলম্বিয়া।
ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এই পদক্ষেপের কথা জানান তিনি বলেন, অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেয়া হবে না। গতকাল ৮ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই ঘোষণা জানিয়েছেন গুস্তাভো পেত্রো। কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য না করা পর্যন্ত কয়লা রপ্তানি বন্ধ থাকবে। কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে গত বছরের প্রথম ৮ মাসে দেশটি ইসরায়েলে $32 কোটি কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়ার সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের 5 দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর হবে। এর আগে গত 1 মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। গত 8 মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল 36,801 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী ও শিশু।